একদিন আমার একটা সবচাইতে বড় ঘটনা মনে পড়ে কি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই হচ্ছে দর্শন ডিলাক্স ড্রাইভার। হ্যাঁ, আমি 10 লাক্স পরিবহনের চট্টগ্রাম রুটের ড্রাইভার। আচ্ছা, আপনি কতদিন যাবত এই পেশায় আছেন? আমি পেশায় 10 লাক্স পরিবহনের সাথে সম্পৃক্ত আছি আজ 3 বছর, প্রায় 4 বছরের কাছাকাছি। তো আপনার প্রথম থেকে কি কর্মজীবনের প্রথম থেকে কি এই দর্শন ডিলাক্স দিয়ে শুরু নাকি? না, আমি প্রথমে ট্রাক চালাইতাম, ট্রাক দিয়ে শুরু। আমি দীর্ঘ 6 বছর ট্রাক চালানোর পরে মানে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কোনো সময় মাল হারানোর ভয় থাকে, কোনো সময় রোডে মানে রোডে ছিনতাইয়ের ভয় থাকে। এরপরে ভারী যান, অনেক প্রচুর মাল টানাটানি করতে হয়। মানে এমনও সময় গিয়েছে যে ওভারলোডের কারণে রাস্তার মাঝখানে গাড়ি ফেঁসে গিয়েছে, রাস্তায় রাত বিরেতে একা একা ওখানে থাকতে হয়েছে। তো সব মিলায়ে দেখলাম আমার মানে একা একা লাইফ রাস্তায় চলার থেকে যদি আমি পরিবহন চালাই, তাহলে সেক্ষেত্রে আমি কিছু মানুষ পাবো, আর কিছু না হলেও যদি পরিবহনের লোক একেবারে নাও থাকে তা 5 জন থাকে। তো সেই সব কিছু মিলায়ে আমি ট্রাক চালানো বাদ দিয়ে পরে পরিবহন চালানোর সিদ্ধান্ত নিলাম। আপনি যে এই পরিবহন চালাচ্ছেন, আপনার এখন জীবন কেমন চলছে? দিনকাল, অর্থনৈতিক অবস্থা সব মিলিয়ে। আল্লাহর রহমতে সব মিলায়ে মোটামুটি আহ, ভালোর ভিতরেই পড়ে আর কি, ভালোর ভিতরেই যাই। কারণ হচ্ছে আমি যখন 3 বেলা খেয়ে সচ্ছল পারিবারিক জীবন কাটাচ্ছি, তখন অবশ্যই নিশ্চয়ই ভালো। তবে সেই দিনটা আর নেই যে পরিবহনে পরিবহন চালায়ে যে কিছু অ্যাডভান্স করব, অর্থনৈতিকভাবে কিছু আগাবো, সেই দিনটা এখন আর নেই। কারণ পরিবহন সেক্টরটা এখন একেবারেই ধুলোর সাথে মিশে যাওয়ার মতো অবস্থা। এখানে মানে ম্যাক্সিমাম সময়ই মূল্যহীন মনে হয় নিজেকে। কারণ এমন কিছু উচ্ছৃঙ্খল যাত্রী থাকে, আমাদের লাইফটা সম্পর্কে বুঝতে চায় না। যেটা হচ্ছে আমি একদিন আমার একটা সবচাইতে বড় ঘটনা মনে পড়ে কি, দুপুরবেলা আমি ঢাকা থেকে আসতেছি, সম্ভবত মনে হয় না, সরি, ঢাকায় যাচ্ছি আমি। আমার মাহাজনও আছে, 10 লাক্সের মাহাজন, 10 লাক্স কোচের মাহাজন, আহ বিশ্বনাথ বাবু। উনিও আমার গাড়ির সিটে বসে আছে। তো হঠাৎ বাদ দিকে চোখ যেয়ে দেখছি হেল্পার ঘুমাচ্ছে, সুপারভাইজার ঘুমাচ্ছে, আমার মাহাজন তিনিও ঘুমাচ্ছে, গাড়ির প্রত্যেকটা যাত্রী ঘুমাচ্ছে, একমাত্র আমি জেগে। হঠাৎ লুকিং গ্লাসে চোখ তাকিয়ে দেখছি প্রত্যেকটা মানুষ ঘুমাচ্ছে ঠিক দুপুরবেলা। আমারও শরীরটা একটু ঘুম ঘুম লাগছে, মানে শরীরটা একটু ক্লান্ত বোধ লাগছে। তারপরও আমার যতই ক্লান্তি লাগুক, আমার তার কিছু করার নেই। আমি স্টারিং বসে গাড়ি চালিয়ে চলে যাচ্ছি। তো মনটার ভিতরে খুব কষ্ট লাগলো যে কি জীবন যাপন করছি আমি। সবাই ঘুমাচ্ছে, সবাই কি আরামসে ঘুমাচ্ছে, অথচ আমার আমার আমি কোনো রেস্ট পাচ্ছি না। আচ্ছা, তো আপনার এই জিনিসটা ভেবে ভালো লাগে না যে আপনি এতগুলো মানুষের, যখন আপনি হ্যাঁ, হচ্ছে গাড়ি এটা চালান তখন এ- কিন্তু সব মানুষের জীবন উপরওয়ালার হাতে, কিন্তু 100 বার আপনি একটা মাধ্যম আমি বটে। বসে আমি আমি ওখানে বসে থাকি, আমি মনে করি আমি একটু বুঝছিলাম। হ্যাঁ। আমি নিজেকে কখনো মানে আমি মনে করি নে যে আমার দ্বারা গাড়িটা সুস্থভাবে ঘুরে আসলো, আমি এটা কখনোই মনে করি না। আমি মনে করি আল্লাহ পাক নিশ্চয় আমার প্রতি সহায় আছে, এবং আল্লাহ আমার দ্বারাই মানুষগুলার সুস্থ জীবনযাপন সুস্থভাবে গন্তব্যস্থানে পৌঁছায় নিয়ে যাচ্ছে। আমি সবসময় এইটা মনে করি। এটা ভেবে তো আপনার মনের ভিতরে একটা আনন্দ কাজ করে হ্যাঁ, যে, অবশ্যই আনন্দ কাজ করে। তো আপনার যে এত বছরের এই যে গাড়ি চালানোর অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা থেকে আপনার সামনে কখনো এমন কোনো অলৌকিক বলতে পারেন, কিংবা এই যে রাস্তায় এত চোর ডাকাত এসব কোনো ঘটনা আপনার সামনে কি আপনি দেখছেন যেটা এটা দেখে? আগে দেখিনি, আগে আগে কখনো দেখিনি। এখন এখন প্রায় মাঝে মাঝে পড়ে। সেটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি পার হয়ে কাশপুর ব্রিজ পার হয়ে মদনপুর যে জায়গাটা,
ওই জায়গাতে কিছু কিছু সময় ছিনতাইকারীদের সামনে পড়া হয়। ছিনতাইকারীরা গাড়ি ঠেক দেয়, ঠেক দিয়ে চেষ্টা করে ছিনতাই করার জন্য। কিছুদিন আগেও আমি, আমার একটা সুপারভাইজার ছিল দর্শনাথ, চুয়াডাঙ্গার, চুয়াডাঙ্গায় বাসা, নাম হচ্ছে রিন্টু। তো ওকে, ও আমার সাথে বেশ অনেকগুলা টিপ মেরেছে। তো আমার খালি একটা কথাই বলে, ভাই আপনার মতন ড্রাইভার পাইলে আমি ওটা উঠাই নিয়ে চলে যাব। বলতে বলতে কিছুদিন আগে ও আরেকটা ড্রাইভারের সহযোগিতায় একজনকে উঠাই নিয়ে চলে এসেছে। এসে যাত্রা কাশপুর ব্রিজের কাছে নামায় ওর পুলিশের হাতে সোপর্দ করে দিয়েছে। জনগণ গণপিটুনিও দিয়েছে ওকে। তো এরা প্রায় মাঝে মাঝে ডিস্টার্ব করে। এই যে আমি গতকালকে বাড়িতে এসেছি, তার আগে আর একটা টিপ মেরে আসলাম, অর্থাৎ আজ থেকে 4-5 দিন আগে। তো হঠাৎ দেখছি দুইজন আমার সামনে গাড়ি চেক দিয়েছে দাঁড় করানোর জন্য। ওর যখনই ওরা আমার সামনে এসছে, আসার সাথে সাথে আমি চিন্তা ভাবনা এমন হলো যে মানে মেরে দেবো, এমন চিন্তা মানে নিজে তো মরিছি, ওদেরকে মেরে দেবো, এরকম চিন্তা ভাবনা নিয়ে আমি একটু জোরে যে ভয় দেখাইছি, ওরা যাই হোক দুইজন দুই সাইড দিয়ে সরে চলে গেছে। তার মনে হয় আজ থেকে 1 সপ্তাহ আগে মদনপুর আমি যাত্রী নামাচ্ছি, ওর 3জন আমাকে টার্গেট করছে। 3জন টার্গেট করার পরে ওরা, আমি যখনই গাড়িটা রানিং করেছি, 3জন দুই সাইড থেকে চলে আসলো, এসে রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে। আমি হর্ন চেপে ধরে বেরিয়ে চলে গেলাম। কইসে আমার গাড়ির স্পিড দেখে ওরা দুই সাইডে দুইজন সরে গেল। আর একটা মর্মান্তিক দৃশ্য মাঝে মাঝে মনে পড়ে, যখন আমি ট্রাক চালাইতাম, মীরের বাজার জায়গাটার নাম, এটা হচ্ছে গাজীপুর থেকে কাঞ্চন ব্রিজে যাওয়ার জন্য যে রাস্তাটা, মীরের বাজার স্থানে বাম সাইডে চলে গেল ঘোড়াশাল রোড, আর ডান সাইডে চলে গেল হচ্ছে টুঙ্গি, ঢাকা টুঙ্গি। তো ওই জায়গায় ঢোকার আগেই আমার একটা ড্রাইভার বিপদে পড়ছে। বিপদে বলতে কি, ওনার গাড়িটা হেল্পার লোড করছিল, হেল্পার ব্যাকে দিতেছে, আরেক গাড়ির পিছনে লাগাই দিয়েছে। এটা হচ্ছে আরসি ফ্যাক্টরির ভিতরের কাহিনী। তো যে কোনো ভাবে হোক না কেন, ওরা গাড়িটা বের করে নিয়ে চলে এসছে। আসার পরে যখন গাজীপুর চৌরাস্তায় এসছে, তখন আরসি ফ্যাক্টরির ভিতর থেকে ওই গাড়ির লোকজন এসে ওই হেল্পারটাকে উঠাই নিয়ে চলে যায়। পরে আমার মহাজন রাত্রি 12টার দিকে আমাকে ফোন দিয়ে, তখন আমি কাঞ্চন ব্রিজের কাছে, বলছে তোমার গাড়িটা রেখে ওই গাড়িটা নিয়ে আসো, আর ওই গাড়ির ড্রাইভার যে হেল্পারটাকে ছড়িয়ে নিয়ে আসুক। আচ্ছা ঠিক আছে ভাই। তখন আমি গাউসিয়ার আগে মাস্টার ফিলিং স্টেশন আছে, মাস্টার ফিলিং স্টেশনে গাড়িটা রেখে, আমার খুব ভালো মনে আছে, আমি যে গাড়িটাতে যাচ্ছিলাম আইসার গাড়ি ছিল, গাড়িটা ফরিদপুরে ছিল। তো হঠাৎ একটা জামে দাঁড়ায় দাঁড়াইছে। তো ড্রাইভারটা আবার ড্রাইভিং সিট থেকে উঠে পিছনে শুইতে গেল, আর হেল্পারটা চালাচ্ছিল। তো মিরের বাজার স্থানটা পার হয়ে 1-1.5 কিলোমিটার মতন আমার যে গাড়িটা আছে ওই গাড়িটার কাছে যাইতে হলে আমার 1-1.5 কিলোমিটার মতো যাইতে হবে। এবং খুব বেশি হইলেও মনে হয় 100 গজ মতন ডিস্টেন্স আছে। ও ওদিক থেকে আসছে আর আমি যাচ্ছি, এমন সময় হঠাৎ বাইক নিয়ে সামনে একজন এসে দাঁড় করিয়ে, এসে ড্রাইভারের গেট খুলে ড্রাইভারের গলায় ছুরি ধরে পকেটে যা ছিল নিয়ে চলে গেল। যদিও বা তখন ওর ড্রাইভিং সিটে হেল্পার বসেছিল, ও ভাবছে হয়তো বা এইটাই ড্রাইভার। তো ওর কাছ থেকে যা ছিল তা নিয়ে গেল। আর ড্রাইভার, ওর কাছে মনে হয় 300-400 মতো টাকা ছিল। তা আমি খুব ভয় পেয়ে গেছিলাম ওই সময়। আমার কাছে দুইটা ফোন ছিল, একটা অ্যান্ড্রয়েড ফোন, একটা বাটন ফোন, স্যামসাং অডিও ভিডিও যে বাটন ফোনগুলো আছে, ওই সময়তে 2950 টাকা করে দাম নিত। আর যে অ্যান্ড্রয়েড ফোনটা ছিল স্যামফনি V80 মডেলের। তো ফোনটার ক্যামেরা রেগুলেশন খুব ভালো, আমি আমার লাইফে ওর মতো ক্যামেরা রেগুলেশন আর কিছু কোনো ফোনে পাইছি বলে আমার মনে হয় না। আমি আবার হঠাৎ ভয় পেয়ে গেলাম যে আমার কাছ থেকে ফোন দুইটা, আমার পকেটে টাকাও আছে কিছু, প্রায় 5-6 হাজার মতো টাকা আছে, বাদ বাকি
মানে বেশি টাকাগুলা, ভাড়ার টাকাগুলা সেগুলো আমি আবার হেল্পারের কাছে রেখে গাড়ির মাস্টার ফিলিং স্টেশনে রেখে গেছি। তো যাই হোক, ওখান থেকে ছিনতাই করে ওই ড্রাইভারের কাছ থেকে ছিনতাই করে নেওয়ার পরে আমাকে আর কিচ্ছু বললো না। তা আমি আবার গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে আমার গাড়ির কাছে গেলাম। যাওয়ার পরে আমি সবাইকে সচেতন করে দিচ্ছি যে ভাই এখানে ছিনতাই হচ্ছে, সব গাড়ি গেট খুলে বসেন না, আর সব ভিতরে বসে থাকেন। এমন সময় আল্লাহর কি নসিব, মানে আল্লাহ আমার কপালে কি একটা জিনিস লিখে দিয়েছে আমি বলতে পারছি না। হঠাৎ আমি গাড়িটা রানিং করবে এমন সময় হুট করে মোটরসাইকেল নিয়ে আমার গাড়ির সামনে যাওয়া, এসে কোনো কথা নাই, ও ডান সাইডের গেট খুলেই এসে ফস করে একবারে বুক পকেটে হাত দিয়ে দিয়েছে। পকেটে হাত দিয়ে দেখছে কিছু টাকা ছিল, ওই সময় টাকা ছিল আমার মনে হয় প্রায় 5,000 মতো টাকা ছিল। আমি আবার অনেক রিকোয়েস্ট করলাম যে ভাই আমি তো অমুক জায়গায় যাব, আমার কিছু টাকা ব্যাক দেন। তো 300 না 400 টাকা মতো গ্যালিবারের ভিতরে ফেলে আর গাড়ি থেকে নেমেই মোটরসাইকেল নিয়ে চলে গেল। সামনে পুলিশ। আমি পুলিশকে বললাম যে আপনারা এখানে, একটু গরম উত্তেজিত অবস্থায়, আপনারা এখানে দাঁড়ায় একটু মুখ খারাপ করেই বললাম আর কি, কারণ তখন তো ভিতরে প্রচুর রাগ। নিজের কাছ থেকে যদি সবকিছু চিন্তায় হয়ে যায় তখন তো রাগ তো অটোমেটিক হওয়া স্বাভাবিক। তো আপনারা এখানে বসে ওখানে আমাদের সব ছিনতাই করে নিয়ে যাচ্ছে, তো কত ছিনতাই হয়েছে। তো আমি ওই অবস্থায় মানে আমার কাছ থেকে প্রায় 5-6 হাজার টাকা মতো ছিনতাই করে নিল। মোবাইল টোবাইল কিছু নিয়েছে না, মোবাইল টোবাইল কিছু নিইনি, বলে রানিং এর উপর আমি চলে গেলাম। আমার একটা ছিনতাইয়ের একটা ঘটনা। তাছাড়া সাধারণত ভাবে আমি প্রচুর রাত জাগিছি, কিন্তু কখনো ছিনতাইকারীর হাতে খুব একটা পড়িনি। হ্যাঁ, ভয়াবহ দিন গিয়েছে। যেমন দেখা যাচ্ছে যখন মালবাহী গাড়ি চালাতাম রাজশাহীতে, রাজশাহী নাবিল ফিড মিলে যাচ্ছি, দর্শনা থেকে গম লোড করেছি। তো রাস্তার উপরে একটু ভাঙা, রাস্তাটা এত দুর্বল করে করেছে, অল্প একটু ভাঙা, সেই ভাঙার উপরে পড়ে রানিং গাড়ি ঘপ করে চাকা এমন ভাবে বসে গেল। আমি তো মানে এমন ভয় পাইছিলাম, ওই ভয়ের কথা আমি আর কখনো ভুলতে পারবো না। এবং ওই ভয় পাওয়ার পরে থেকে আমি ট্রাক চালানো ছেড়ে দিয়ে পরিবহন চালাচ্ছি। আচ্ছা, আপনি এত বছর যাবত মানে ড্রাইভারি করছেন, তো আপনার লাইফে কি আপনি নিজে কখনো কি অ্যাক্সিডেন্টের শিকার হয়েছেন? তেমন কোনো হ্যাঁ, ভয়াবহ? আমি অ্যাক্সিডেন্ট কবলে পড়েছি। আজ থেকে 4-5 মাস আগে হঠাৎ আহ, চট্টগ্রাম থেকে আমি আসছি, পদ্মা সেতু পার হয়ে অনেকগুলা গাড়ি আছে, আমি সবার আগে আছি। তো হুট করে পূর্বাশা পরিবহনের একটা ওয়ান যে বাংলা এসি গাড়ি আমাকে যখন ওভারটেক করলো, আমার সুপারভাইজার হঠাৎ বলছে যে ভাই ওরে যাইতে দেন, ওরে ওর পিছে পিছে আপনি যান, ওর লাইট ধরে। আমি ভাবলাম যে অবশ্যই যুক্তিসঙ্গত, সুপারভাইজার যখন নির্দেশ দিয়েছে আমার তার কথা মেনে যাওয়া উচিত। তো পূর্বাশা পরিবহন অনেকখানি গ্যাপ আছে, প্রায় আরো 2টা গাড়ি ধরবে এমন গ্যাপ আছে। তো হঠাৎ পাঁচচর নামক স্থানে এসে পূর্বাশা গাড়ি ইমার্জেন্সি ব্রেক দিল। ইমার্জেন্সি, এমন ইমার্জেন্সি ব্রেক দিয়েছে, আমিও ইমার্জেন্সি ব্রেক দিয়েছি, গাড়ি অলরেডি কভার হয়ে গিয়েছে। কভার হয়ে যাওয়ার পরেও গাড়িটা দাঁড়িয়ে যাওয়ার পরে হঠাৎ ড্রাম ফেটে চাকার ব্রেক ছেড়ে দিল, যে পূর্বাশা গাড়ির পিছনে ছোট্ট করে লেগে আমার গাড়ির গ্লাসটা একদম ভেঙে খানচুর হয়ে গেল। মানে আমার যাত্রীগুলা ওই দিন কি বলবো, আমার বিন্দু পরিমাণ যে আমার যে দোষ খুঁজে পাবে এরকম দোষ খুঁজে পাইনি। মানে মনে হইলো যে কেউ যেন গাড়িটা দাঁড়ানোর পরে কেউ ধাক্কা দিয়ে গাড়ির সাথে লাগাই দিল। আচ্ছা, আমরা অনেকে মনে করি যে হচ্ছে অনেক ড্রাইভার আছে যারা হচ্ছে নেশা করে গাড়ি চালায় আর কি, ইভেন পরিবহন চালায়। এটা অনেকে মনে করে, ইভেন আমিও মনে করি। তো এটা কতটুকু যুক্তিসঙ্গত বা সত্য কথা যদি আপনি বলতেন। এটা সত্য কথা বলতে, আমি মনে করি পরিবহন যারা চালাই এরা হচ্ছে নেশা করে কখনো গাড়ি চালায় না, অথবা গাড়ির থেকে নামার পরে নেশা করে, বা হ্যাঁ, এর ভিতরে 2% লোক সব সেক্টরেই আছে যারা উচ্ছৃঙ্খল, উম, বেয়াদব, বা নেশা নেশাগ্রস্ত, এমন প্রত্যেকটা ডিপার্টমেন্টে আছে আমি মনে করি।
পরিবহন ড্রাইভারদের ক্ষেত্রে একটু বেশি উঠে আসে একটাই কারণে আমি মনে করি, এটা মানুষের মুখে চলিত হয়ে গিয়েছে। বাইরে থেকে একটা ড্রাইভার আসলো, সাপোজ আমার বাজারে আসলো, আমার বাজারে ওই ড্রাইভারটাকে কয়জন চেনে? একজনও চেনে না। তো সেই ক্ষেত্রে সে দেখছে যে আমার এখানে যখন কেউই চেনে না, তা আমি এখানে বসে একটু গাঁজা খাইলে আমার সমস্যা কোথায়? তখন সে ওখানে বসে গাঁজা খাচ্ছে। এটা অনেকেই দেখছে। এখান থেকে মানুষজনের একটা ভ্রান্ত ধারণা আসে যে ড্রাইভাররা হয়তো বা সবই নেশা করে, বা সবই গাঁজা খায়, বা মদ খায়, বা বিভিন্ন নেশাগ্রস্ত জিনিস ইউজ করে। আসলে বিষয়টা ওরকম না। যে খারাপ সে সব জায়গায় খারাপ, যে ভালো সে সব জায়গায় ভালো। আমার লাইফে আমি নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাইনি। হ্যাঁ, বন্ধু বান্ধবের পাল্লায় পড়লে দেখা যাচ্ছে সবার জীবনেই সবকিছু রকম আনন্দদায়ক মুহূর্ত সবকিছুই থাকে। তার মানে এই নাই যে আমি প্রকৃতভাবে একজন নেশাখোর বা নেশা করে বেড়াই, এরম না। তো যারা বলে, এটা এটা সব ক্ষেত্রেই বলে। আপনি সুস্থভাবে মোটরসাইকেল চালায় যাবেন, একটু 19-20 হইতেই পারে, সাইড থেকে একজন বলে ফেললো হুট করে, "শালা কি মাল খেয়ে গাড়ি চালাচ্ছে, মোটরসাইকেল চালাচ্ছে।" এটা সবার বিষয়, কমন ডায়লগ হয়ে গেছে বাংলাদেশে। তবে আমি মনে করি আহ, যারা পরিবহন চালায় এরা সহসায় আমি কাউকে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছে এমন আমি কাউকে দেখিনি। তাহলে এটা আমাদের হয়তোবা মানে এটা ওই যে আপনি বললেন যে মানুষের এটা মুখে মুখে হয়ে গেছে তো। মানুষের মুখের একটা ভাষা, চলিত ভাষা হয়ে গিয়েছে। হ্যাঁ, যে ড্রাইভার মানে সে নেশা করে, নেশা করে গাড়ি চালায়। হ্যাঁ, আচ্ছা, আরেকটা একটা ড্রাইভার, হুম। যাত্রীরা, এই যে বললাম আমি কিছুক্ষণ আগে যে একটা ড্রাইভার, সবাই ঘুমাচ্ছে, সবাই দেদারসে ঘুমাচ্ছে, অথচ ড্রাইভারদের কি জীবন, গন্তব্যস্থানে পৌঁছাইতেই হবে, কতটা নিরাপদে সব ঘুমাচ্ছে, একজন ড্রাইভারের প্রতি কতটা আস্থা। তাহলে কেন মানুষের এই ভুল ধারণাটা? সবাই তো কোনো না কোনো যাত্রীবাহী গাড়িতে ওঠে। মানে ড্রাইভার ছাড়া একটা মানুষ চলতে পারবে এরকম লাইফ কেউ কি, সাধারণ কোনো মানুষ বলতে পারবে যে না আমি ড্রাইভার ছাড়া চলতে পারবো? কোনো না কোনো ভাবে তার কোনো না কোনো জায়গায় যেতেই হবে। যখন যাইতেই হবে তখন, সাপোজ আপনি যদি এখন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, আপনার একটা অ্যাম্বুলেন্স দরকার, অ্যাম্বুলেন্সটা কে চালাই নিয়ে যাবে? একজন একজন ড্রাইভার। ড্রাইভার চালাই নিয়ে যাবে। আপনার হঠাৎ এখন আপনি ভ্রমণের জন্য কক্সবাজার যাবেন, বা দেশের যে কোনো প্রান্তে যাইতে হলে একটা পরিবহনে যাবেন, ওই পরিবহনটা কে চালাই নিয়ে যাবে? একজন ড্রাইভার চালাই নিয়ে যাবে। কোনো পণ্য কোনো স্থান থেকে পরিবর্তন করতে হলে, এক জায়গায় নিয়ে যেতে হলে একজন ড্রাইভারের দরকার। একজন মহাজন, তার কতটা আস্থা একজন ড্রাইভারের প্রতি। আমি যে গাড়িটা চালাই, গাড়িটার দাম 1 কোটি টাকা প্রায়। এখন বর্তমান বাজার মূল্য 1 কোটি টাকার উপরে। নতুন গাড়ি তৈরি করতে গেলে 1 কোটি টাকার উপরে পড়ে। তো একটা ওয়ান যে গাড়ি, তার সে মহাজন 1 কোটি টাকা দিয়ে ওই গাড়িটা তৈরি করে কতটা আস্থার সহিত আমার হাতে উঠাই দিয়েছে, এটা তো অবশ্যই আমাকে বুঝতে হবে। তো 1 কোটি টাকার গাড়ি একটা, সাথে আমার গাড়িতে 41টা সিট ক্যাপাসিটি, অনেক সময় যে 41 আপ হয়ে যায়। যেমন কাউন্টারে বিক্রি করে ফেলে 46 জন, ইঞ্জিন কভারে ইঞ্জিন কভারে 4 জন, সুপারভাইজার সিটে একজন, 5 জন। তাহলে 46 জন যাত্রী, হেল্পার, সুপারভাইজার, কয়জন হলো? 47 জন, সরি 48 জন। আমার বাদেই 48 জন। এবার ওই গাড়িটার ভিতরে কিছু বাচ্চা থাকে, মানে কারোর একাধিক বাচ্চা থাকে। এই গড়ে কি হয়, 50 আপ হয়ে যায়। এই 50 জন যাত্রী কতটা নির্ভরশীল হইলে একজনের উপরে নির্ভর করে রিল্যাক্সের সিটে যে সারা রাত ঘুমাচ্ছে, আর ওই ড্রাইভারটা সারা রাত গাড়ি চালাচ্ছে। এরপরও গন্তব্যস্থানে পৌঁছানোর পরে কিছু উচ্ছৃঙ্খল যাত্রী থাকে। সবাইকে বলবো না, সবাই যে খারাপ তা না। ওই যে একটা কথা বললাম আমি, যে পৃথিবীর মানুষ তো সবাই সমান না। গন্তব্যস্থানে পৌঁছানোর পরে এই এটা হলো না, সেটা হলো, ড্রাইভার ভালো না, ড্রাইভার হ্যান ত্যান। আসলে যে সামনে কি হচ্ছে
এটা কিন্তু কেউ ভাবতে পারে না, ভাবতে চাইও না। আজ থেকে প্রায় 1-1.5 বছর আগের একটা ঘটনা বলি। 1-1.5 বছর বেশিই হবে, প্রায় 2 বছরের কাছাকাছি হবে। কালীগঞ্জ থেকে একজন মুরব্বী এবং ওনার সাথে ওনার ওয়াইফ আছে, তিনিও মুরব্বী, নবীনগর নামবে ঈদের বাজারের পরে সম্ভবত। হ্যাঁ, ঈদের বাজারের পরে। তো নবীনগরের ওই যে জায়গায় যাত্রী নামানো হয় কন্টিনিউ, পুলিশ জ্যাম বেঁধে যাচ্ছে বলে ওই জায়গায় পুলিশ গাড়ি ঠিক মতো নামাইতে দিচ্ছে না যাত্রী। তো আমি আবার আমার হেল্পারকে বলছি যে নতুন একটা হেল্পার গিয়েছে, ভাইয়া এই জায়গায় পুলিশ গাড়ি যাত্রী নামাইতে দিচ্ছে না, তুমি রানিয়ে যাত্রী নামাইতে থাকবা। যদি দেখো যে আমি গাড়ি ছোট করে আগাচ্ছি, তুমি সেট করে বক্সটা বন্ধ করে দিবা, সামনে যেয়ে যাত্রী নামাই দেবো। আর ওই মুরব্বিটা হঠাৎ, উনি কি বুঝেছে আল্লাহ পাক তিনিই জানে এবং উনিই জানে, উনি হুট করে আমাকে বলছে, এই ড্রাইভার তোমার বাপের মাল, তুমি নিয়ে চলে যাবা। ওটা শুনে একটু কষ্টও লাগলো এবং রাগও হলো। চাচা আমি আপনার মাল নিয়ে যাবো এই কথা তো আমি আপনাকে বলিনি। আমি যে আপনাকে মাল, আপনার মালটা, আপনার বক্সে মাল আছে, আপনার মাল আমি নিয়ে যাই কি করব? বাসের অন্যান্য যাত্রীরাও মুরব্বিটাকে অনেক বকাবকি করলো। করার পরে মুরব্বিটা যাই হোক নেমে যাওয়ার পরে কালীগঞ্জে ওনার ছেলের কাছে ফোন দিয়েছে যে অমুক গাড়ির অমুক ড্রাইভার আমার সাথে খারাপ ব্যবহার করেছে। আসলে কি এটা কি কোনো খারাপ ব্যবহারের ভিতরে হলো? ওনার ছেলে আমাকে আমার ফোন দিয়ে কাউন্টার থেকে আমার নাম্বার সংগ্রহ করেছে, সুপারভাইজারের নাম্বার সংগ্রহ করেছে, সুপারভাইজারের সাথে কথা বলছে। তো সুপারভাইজারটা ওনাকে একটু বোঝালো, বোঝানোর পরে যাই হোক উনি আমার আর কিছু বললো না, আমার সাথে কথাও বললো না, আমিও কথা বলার ইচ্ছা করলাম না। তো এই যে উনি একজন মুরব্বী, বয়স 65+ হবে, ওনার উচিত ছিল কি এত সুন্দরভাবে কোনো বিপদ আপদ ছাড়াই গন্তব্যস্থানে পৌঁছাইছে, ওনার একবার হলেও আলহামদুলিল্লাহটা বলা উচিত ছিল যে বাপ আমাদেরকে সুস্থভাবে গন্তব্যস্থানে পৌঁছাইছো। এমনই যে কিছু কিছু মনে কষ্টদায়ক কথা কিছু উচ্ছৃঙ্খল যাত্রী বলে ফেলে, সে সময়তে মনে খুব কষ্ট লাগে। তাছাড়া হ্যাঁ, আমি মনে করি ওই যে একটা কথাই বললাম যে সবাই তো আর একরকম মানুষ না। কিছু 80% যাত্রী আমি মনে করি ভদ্র। আমার গাড়িতে যদি 41টা যাত্রী থাকে, 41টা যাত্রী তো আর খারাপ ব্যবহার করে না, বড় জোর 2টা বা 1টা। তো আমরা যখন স্টার্টিং পয়েন্ট থেকে গাড়ি ছাড়ি, স্টার্টিং পয়েন্ট থেকে গাড়ি ছাড়ার পরে গন্তব্যস্থানে পৌঁছাইতে হবে, এটা আমাদের একটা টার্গেট থাকে। 1 ঘন্টা কম যদি গাড়ি চালাইতে হয়, সেটা আমার 1 ঘন্টা আগে আমার শরীর কাজ ছুটি হয়ে গেল, আমি যে 1 ঘন্টার বেশি রেস্ট পাচ্ছি। এটা যানজটের কারণে অনেক সময় 2 ঘন্টা বেশি লেগে যায়, তখন আমাদের শরীরে কষ্ট হয় না? প্রত্যেকটা মানুষ সিটে বসে একবার পা লেগে যাচ্ছে, উঠে দাঁড়াচ্ছে, একবার সিটটা ফোল্ডিং করে চিত হয়ে ঘুমানোর চেষ্টা করছে। ওখানে ভালো লাগছে না, সামনে গেটের কাছে এসে দাঁড়ায় আমাদের সাথে গল্প করছে। তা আমাদের ড্রাইভারদের জীবনটা কেমন? কোনো নড়াচড়া নেই, একইভাবে একই রকম ভাবে 2টা পা, একটা পা সবসময় প্রস্তুত থাকে কখন ক্লাচ প্যাডেলের উপরে পাড়া দেব, একটা পা সবসময় এক্সিলারেটরের উপরে পাড়া দিয়ে ধরে রাখার জন্য অলস টাইম প্রস্তুত। একটা হাত সবসময় স্টারিং, 2টা হাত সবসময় স্টারিং, কখন হরেন, কখনো গিয়ার লেবার। মানে চোখ 1 মিনিট বন্ধ করে রাখবো এমন ক্ষমতা নেই, ইচ্ছা থাকলেও উপায় নেই। এত কষ্টের মাঝখান দিয়েও যাই হোক আল্লাহ পাক ওই যখন একটা স্ট্যান্ডে এসে দাঁড়াই,
একজন যাত্রী, একজন ভদ্র কোয়ালিটির যাত্রী যখন উঠে উস্তাদ আসসালামু আলাইকুম এটুকু দেয়, এতে মনটা অনেক শান্তি লেগে যায়। আমরা এবার শেষের দিকে যেহেতু, সেহেতু আপনার কাছে আর একটা প্রশ্ন রাখতে চাই যে আপনি যদি মানে আমাদের বাংলাদেশের এই যাত্রীদের কিছু বলতে চান তাহলে আপনি বলতে পারেন। যাত্রীদের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ, আমি মনে করি কোনো ড্রাইভারের সাথে, হ্যাঁ আমি নিজে ড্রাইভার, আমাকে উদ্দেশ্য করে আমি বলছি না, আমাকে বড় করার জন্য আমি বলছি না কথাটা। প্রত্যেকটা ড্রাইভারের সাথে, বাংলাদেশের প্রত্যেকটা ড্রাইভারের সাথে আমি মনে করি সম্মান দেখিয়ে এবং ভদ্রভাবে কথা বললে সে নিজেও তার নিজের মনটাতে শান্তি লাগে এবং সে শান্তভাবে গন্তব্যস্থানে পৌঁছানোর চেষ্টা করে। কিন্তু যখনই একটা খারাপ ব্যবহার করে কথা বলা হয়, তার মনটাতেও তার মনটায় যেরকম কষ্ট লাগে, সে চেষ্টা করে যে, এমনও উচ্ছৃঙ্খল কিছু ড্রাইভার আছে একজন যাত্রীর কথা মতো, একজন যাত্রীর উপরে রাগ করে একটা অ্যাক্সিডেন্ট করে ফেলে। এমন এমন নজিরবিহীন ঘটনা আছে, খুঁজলে পাওয়া যাবে। তো আমার সরাসরি হয়তো বা জানা নেই, তবে যাত্রীদের কাছে একটাই অনুরোধ, সকলে চেষ্টা করবেন একজন ড্রাইভারের সাথে, একজন বাস না শুধু, বাংলাদেশের যে কোনো প্রকারের ছোট হোক বড় হোক যে কোনো ড্রাইভারের সাথে আন্তরিকভাবে অনুরোধ তাদের সাথে ভালো ব্যবহার করার জন্য। তো চাচা, আমরা যে এই ঘটনাটা রেকর্ড করলাম এটা তো পাবলিশড করলে যে সবাই কিন্তু দেখবে আপনার এই ভিডিওটা, তো এটা করলে কি আপনার কোনো সমস্যা হবে? না, আমার কোনো সমস্যা নেই। আমি চাই এটা সকল জনগণের মাধ্যমে ছড়ায় যাক, যেন জনগণ প্রত্যেকটা ড্রাইভারের সাথে ভালো সুলভমূলক আচরণ করে, একজন ড্রাইভারকে সম্মান করে। কারণ ওই যে একটা কথাই বললাম আমি, যে সবাই ঘুমাচ্ছে নিরাপদে, অথচ একজন ড্রাইভার, তার কি জীবনযাপন, সে সারাটা রাত্রি জেগে চাতক পাখির মতন চেয়ে সে কখন গন্তব্যস্থানে পৌঁছাবে সুস্থভাবে। এতগুলো যাত্রীর জীবন প্লাস যে 1 কোটি টাকা দামের একটা গাড়ি, সব গাড়িগুলো যে 1 কোটি টাকা তাও না, বর্তমানে বাংলাদেশে অনেক হাই কোয়ালিটি মানের গাড়ি বের হয়েছে। কোনো ড্রাইভার চায় না যে আমার দ্বারা একটা পিঁপড়ে মারা যাক। হ্যাঁ, দুর্ঘটনা দুর্ঘটনাই, তবে কোনোটা বেপরোয়া বেপরোয়ার সব জায়গায় থাকে, উচ্ছৃঙ্খল মানুষ সব জায়গায় থাকে, প্রত্যেকটা ডিপার্টমেন্টেই থাকে। সে স্টুডেন্ট লাইফ থেকেই উচ্ছৃঙ্খল এমন ছেলেও আছে, বৃদ্ধ বয়সে যেও মানুষ ভুল করে। তো ভুলের মাধ্যমেই মানুষ, আমার যে জীবনে ভুল হবে না বা হয়নি এরকম কিছু না, ইচ্ছাকৃত ভাবে কেউ কখনো ভুল করতে চায় আমি মনে করিনি। আচ্ছা, তাহলে আমরা আজকে শেষ করি। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ যে এত সুন্দর বক্তব্য রাখলেন আমাদের মাঝে। ইভেন পুরো বাংলাদেশের মানুষ আপনাকে দেখবে যে একজন ড্রাইভারের জীবন কাহিনী কেমন, কতটা কষ্টদায়ক আর কি, এর ভেতরেও তারা আনন্দ সুখ সবকিছু খুঁজে নেয়। তো আমরা এখন শেষ করি আর কি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।